সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে সবাই প্রবেশ করেন। এত গরমেও আমার ঠান্ডা লাগছে। সবাই ক্লাসে আসেন তাড়াতাড়ি, আমাদের সময় খুবই কম, পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। সামনে আমাদের জন্য একটা খুশির খবর, সেটা হচ্ছে পবিত্র ঈদুল আজহা চলে আসতেছে। আমরা একটা বড় বন্ধ পাচ্ছি, সরকারি কর্মচারী যারা, অনেক দিন আমাদের অফিস বন্ধ। তাই বলে আমরা লেখাপড়া বন্ধ করব না, আমরা লেখাপড়া চালিয়ে যাব। কোরবানির শেষ হয়ে গেলেই আপনার মাথায় নতুন চিন্তা আসবে, পে স্কেল, আপনি অনেকগুলো টাকা বেতন বাড়বে আপনার। সেই খুশিতেও কিন্তু আমরা পড়া বন্ধ করব না। এরপরেই দেখবেন আপনার পরীক্ষার সময় চলে আসছে। পে স্কেল পাওয়ার পরে অনেকেই জিপি ফান্ডে টাকা বাড়ানোর চিন্তা করবেন, সেই দরখাস্ত করবেন, দৌড়াদৌড়ি করবেন। এটা করার ফলে, অর্থাৎ এটা করার জন্য কিন্তু আমরা পড়ালেখা বন্ধ করব না। যে কোনো পরিস্থিতিতে আমরা পড়ালেখা করব। সবাইকে শুভেচ্ছা। যাদের পড়ার আগ্রহ আছে তারা ক্লাস করবে, বাকিরা সময় না পেলে রেকর্ড ক্লাস দেখবে। আমি ঠিকই পড়িয়ে যাব। সাক্ষ্য আইন 1872 59 থেকে 65 মোস্ট ইম্পর্টেন্ট। 59 মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ 59 বলছে, দলিলের বিষয়ে বাদে যে ঘটনা বা যে মামলায় দালিলিক কাগজপত্র লেখাপড়া বিষয়ক কোনো কিছু নাই, সেই সকল ক্ষেত্রে আপনি মুখের কথা দিয়া এই ঘটনাটা প্রমাণ করতে পারবেন, মানে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। তাহলে যেখানে দলিল সম্পর্কিত কিছু নাই, সেখানে আপনি মুখের কথা দ্বারা ঘটনা প্রমাণ করতে পারবেন, মৌখিক সাক্ষ্য দিতে পারবেন। আপনি চায়ের দোকানে বসে আছেন, হঠাৎ দুই মুরব্বী অথবা এক মুরব্বী, এক ইয়ং, অথবা চার দোকান অথবা আর একজন কাস্টমার, হঠাৎ কথায় এক কথায় দুই কথায় ঝগড়াঝাটি হইল, মারামারি হইল, জখম হয়ে গেল। এই মামলা হইল 326-এ। কি দেশে? গরম দুধ, চার দোকান দুধ জাল দেশে, গরম দুধ কি করছে দোকানদার, এক মগ উঠাইয়া মুরব্বীর গায়ে দিয়ে দিয়েছে।
ওটা হয় সাধারণ আঘাত হলে 324-এ, নইলে গুরুতর আঘাত হলে 326-এ। মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে উত্তপ্ত বস্তুর দ্বারাও যদি সাধারণ বা গুরুতর আঘাত করে। এইবার আপনি সেই মামলার সাক্ষী। এখন চার দোকানে কথা কাটাকাটির জেরে, ঝগড়ার জেরে ওখানে একটা সাধারণ আঘাত বা গুরুতর আঘাত মামলা হয়েছে। এখানে আবার দলিলের বিষয় কি? আবার এখানে লেখাপড়ার কিছু আছে? কোনো ডকুমেন্টারি কিছু আছে? কাগজপত্র না। তাহলে এই সকল ক্ষেত্রে আপনি মুখের কথা দিয়া, ইওর অনার ওখানে আমি ছিলাম, দেখছি কি কি করছে, এইভাবে এক পর্যায়ে দুধ ঢেলে দিছে, গা পুড়ে গেছে, নাক মুখ পড়ে গেছে, মস্তক বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত সাধন, এই মুখের কথা দ্বারা এইটা প্রমাণ হবে। 60 ধারাতে বলছে মৌখিক সাক্ষ্যটা, আপনি যে মুখের সাক্ষ্যটা দিবেন এটা কিরকম হতে হবে? আপনি নিজে দেখতে হবে, আর নিজে চোখ দিয়ে দেখতে হবে, সেইটা বলতে পারবেন। নিজ কানে শুনলে সেইটা বলতে পারবেন। নিজ হাত দিয়ে স্পর্শ করলে সেটা বলতে পারবেন। অন্যের কাছ থেকে শুনে সেটা বলতে পারবেন না। তো 60 ধারাতে বলছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, আই উইটনেস যেটাকে বলে। আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, নিজে খেয়ে উপলব্ধি করেছি, নিজে টাচ করে ফিল করেছি, এইগুলো গ্রহণযোগ্য হবে। আমার কথা কি বোঝা যায়? প্রত্যেকটা ধারা বলার সাথে সাথে ওকে লিখবেন, আমাকে একটু উৎসাহ দিয়েন। এখন এই মৌখিক সাক্ষ্যর পালা শেষ, এবার আসছে দালিলিক সাক্ষ্য। এইবার কি হবে? দালিলিক সাক্ষ্য আপনি কিভাবে প্রমাণ করবেন? দলিলের বিষয় কি মুখের কথা দিয়ে হবে না। দলিলের বিষয় দলিল দিয়েই প্রমাণ করতে হবে। হয় মূল কপি দিলে প্রাথমিক সাক্ষ্য 62, আর নাইলে ফটোকপি দিলে মাধ্যমিক সাক্ষ্য 63। 61-তে বলছে দুইভাবে প্রমাণ করা যাবে দলিলের বিষয়, হয় প্রাথমিক সাক্ষ্য দ্বারা, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। এইটা আবার সংজ্ঞা দেশে পরে 62, 63। প্রাথমিক সাক্ষ্য আগে, 63-তে মাধ্যমিক সাক্ষ্য পরে। সংজ্ঞা। এবার কখন কিভাবে প্রমাণ করা যাবে? 64-তে বলছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা কি প্রমাণ। এখানে বলছে অবশ্যই দলিলের মূল কপি উপস্থাপন করে আদালতে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। তবে 65 ধারাতে গিয়ে বলছে 7টা ক্ষেত্রে, একটু আগে আমি গ্রুপে দিছি, এই 7 ধরনের ক্ষেত্রে আপনি ফটোকপি দিয়ে দলিল প্রমাণ করতে পারবেন। কিন্তু এই 7টা বাদে অন্য কোনোভাবে আপনি ফটোকপি দিয়ে প্রমাণ করতে পারবেন নয় রস্বীকারে না। এখন এই প্রিন্স হৃদয়, সে হচ্ছে ইন্টার পাস, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, ইন্টার পাস। এখন সে বিয়ে করবে, মেয়ে খুঁজতেছে, মেয়ে খুঁজে পাইছে, সে মেয়ে দেখতে গেছে, মেয়েকে পছন্দ হয়েছে, মেয়ের বাড়িরাও তাকে দেখতে আসছে, পছন্দ হয়েছে। মেয়ের বাড়ির লোকজন জিজ্ঞেস করছে, বাবা তুমি কি পাস করেছো? ছেলে কি পাস করছে? প্রিন্স হৃদয় বলছে এমএ পাস করছে। ওরে বাবা, এমএ পাস ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হবে, আমরা এখনই রাজি। ইন্টার পাস করে এমএ পাসের বিজ্ঞপ্তি দিয়া অথবা এমএ পাস বলে দাবি করে বিয়ে হয়েছে, বিয়ের পরে তো বউ ধরে ফেলছে, আসলে
তার জামাই প্রিন্স হৃদয় MA পাস না। প্রিন্স হৃদয় তো কোনোভাবেই স্বীকার করবে না, না আমি MA পাস, আমি MA পাস। বউ বলছে আমি বিশ্বাস করি না। প্রিন্স হৃদয় বলছে আমি MA পাস। এখন এই যে আপনি যে বলতেছেন আমি MA পাস, আমি MA পাস, এইটা কি আপনার মুখের কথায় প্রমাণ হবে না, নাকি অন্য কোনো মাধ্যমে প্রমাণ করতে হবে? এইটার প্রমাণের মানদণ্ডটা কি রকম, মানে কিভাবে প্রমাণ করতে হবে বলেন তো? আপনি কি মুখে MA পাস বললেই হবে? তাহলে এইটা প্রমাণ করতে হবে, এই যে সার্টিফিকেট মানে দলিল, এইটা কিন্তু ঠিক দলিল দিয়েই প্রমাণ করতে হবে। এই জন্য 61 ধারায় বলছে দলিলের বিষয়বস্তু দলিল দিয়েই প্রমাণ করতে হবে। আপনি মুখের কথায় বললে হবে না আমি MA পাস, তখন কিন্তু আপনার দলিলটাই দেখাইতে। আপনি সার্টিফিকেট মূল কপি দেখান, অথবা মূল কপি হারাই গেলে ফটোকপি দেখান, যেটাই দেখান, দুইটাই উপায় আছে। তাহলে এইটা কিন্তু দলিল। এই জন্য দলিলের বিষয় মুখের কথা দিয়ে হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 65-তে 7টা অপশন, সবাই এটা মনে রাখবেন। অর্থাৎ দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হয়েছে বা দলিলটি যে বিরোধী পক্ষের দখলে আছে, তাকে নোটিশ দেওয়া হয়েছে আদালত থেকে, কিন্তু সে দাখিল করে নাই, আদালতে হাজির করে নাই, তখন আপনি ওইটার ফটোকপি দিলে আদালত গ্রহণ করবে। এরকম যে 7টি পয়েন্ট আছে, এগুলো কিন্তু আপনাদের পুরো মুখস্থ করতে হবে, 7টি পয়েন্ট সব। এবারে বিরুদ্ধ পক্ষ যদি 2 নম্বর পয়েন্টে দলিলের অস্তিত্ব স্বীকার করে, আপনি ফটোকপি হাজির করলেন, তখন আপনার যে বিরোধী পার্টি সে আদালতে বলল স্যার ঠিক আছে, ও যে ফটোকপি দিয়েছে ওই মূল দলিলের এই ফটোকপি, আমাদের আপত্তি নাই, ঠিক আছে, ওইটাই মূল দলিলের ফটোকপি, আমাদের কোনো আপত্তি নাই। এইভাবে যদি স্বীকার করে তাহলেও ফটোকপিতে কাজ হবে। মূল দলিল যদি হারাই যায়, নষ্ট হয়, তখনও কিন্তু ওইটার ফটোকপিটা কাজে লাগবে, আদালতে গ্রহণযোগ্য হবে। মূল দলিলটা যদি স্থানান্তর করা সম্ভব না হয়, 4 নম্বরে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, বড় ধরনের একটা লোন নিয়েছেন, সেখানে কিন্তু আপনার জায়গা জমির যে মূল কপিগুলো দিতে হয়। এখন হঠাৎ আদালতে এই কোনো কারণে এই মূল দলিলগুলো উপস্থাপন করতে হবে, ব্যাংক কিন্তু আপনাকে মূল দলিল দেবে না, লোন শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক মূল দলিল দেবে না। তখন কিন্তু আপনার এই স্থানান্তর সম্ভব না হলে মাধ্যমিক সাক্ষ্য অর্থাৎ ফটোকপি দিয়ে এই দলিল প্রমাণ করা যাবে। এবার মূল দলিল যদি সরকারি দলিল হয়, 5 নম্বর পয়েন্টে আদালত মনে করেন একটা মামলার রায় দিয়েছে, সেই যে রায়ের যে কপি, মূল দলিল কিন্তু কখনোই দিবে না। আপনি একজন পাবলিক, একটা জিডি করছেন বা মামলা করছেন, এখন সেইটার কপি লাগবে, তাহলে কি সেই জিডি বই কি আপনার কাছে দিয়ে দেবে? আপনি পাবলিক, অথবা সেই এজাহার রেজিস্টার আপনার কাছে দিয়ে দেবে? কখনোই দিবে না। তাহলে মূল দলিলটি যদি 74 ধারায় সরকারি দলিল হয়, তাহলে কিন্তু এটার ফটোকপি দিয়ে এই দলিলের প্রমাণ করা যাবে। এবার মূল দলিলের জাবেদা নকল সাক্ষ্য হিসাবে যদি ব্যবহার করার নিয়ম থাকে, একটা দলিলের আপনি নকল উঠাইলেন, মনে করেন ব্যাংকে আছে দলিলটা, আপনি লোন নিয়েছেন সেখানে আছে, এখন যাইয়া ভূমি অফিস থেকে বা অন্য
অফিস থেকে আপনি কি করলেন, এই দলিলে একটা নকল উঠাইলেন। আইনে যদি এই নকলটা ব্যবহার করার নিয়ম থাকে, তাহলে ওই জাবেদা নকল দিয়ে মূল দলিলের অস্তিত্ব প্রমাণ করা যাবে। 7 নাম্বার হচ্ছে মূল দলিলটি অন্যান্য বহু দলিলের সমষ্টি। অর্থাৎ এই মূল দলিলের যে বর্ণনা বা এইটার যে অংশ বিভিন্ন রেজিস্টার বিভিন্ন দলিলের মধ্যে আছে। এখন সবগুলা কি আপনারে দেবে? সবগুলা কি আপনি এতগুলা নিয়ে আসবেন? তাহলে যেখানে যেখানে যতটুকু আছে ওটাকে কেটে কেটে পাতা নিয়ে আসবেন না, আপনি ফটোকপি করে নিয়ে আসবেন। এই হচ্ছে 7টা অপশন, একটু মনোযোগ দিবেন, আপনারা পারবেন। এখন আমরা 66 ধারা পড়ব। এইখানের এই দলিলের বিষয়বস্তুটা একটু কঠিন। প্রত্যেকটা ক্লাস যে একদম সুন্দর হবে, বোধগম্য হবে এমন কিন্তু নয়, তাহলে তো সবাই পাস করত। এখানেই হচ্ছে টুইস্ট, এখানেই হচ্ছে আপনার ইন্টেলিজেন্সি শো করার একটা বড় একটা জায়গা, যে আপনি আদৌ যদি ইন্টেলিজেন্ট হন তাহলে এই কঠিন বিষয়গুলো আয়ত্ত করে আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করবেন। তাহলে প্রতি ক্লাস কিন্তু বোধগম্য হবে বা সহজ হবে এমন নয়। প্রতিদিন এক খাবার আমরা খাই না, প্রতিদিন ভালো খাবারও খাই না। অনেকে আছেন এক গার্লফ্রেন্ড নিয়ে সবসময় সন্তুষ্টও না, বিভিন্ন গার্লফ্রেন্ড বিভিন্ন সময় বা গার্লফ্রেন্ডের কাছে যান, এই রকম ব্যাপারটা। তারপরও এই যে 7টা পয়েন্ট আমি লিখে দিয়েছি, আপনারা 2-1 দেখেন, আপনারা পারবেন। আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ ধারা 66 ধারা। এখন এই যে দলিল আদালতে হাজির করা লাগবে, সেজন্য আদালত একটা নোটিশ দিবে। 65 ধারার এই যে 7টা পয়েন্ট, সেটার 1 নাম্বার পয়েন্ট কতে আছে যে মূল দলিলটা যার কাছে আছে তাকে নোটিশ দেওয়ার পরেও যদি সে আদালতে দলিলটা দাখিল না করে, তখন ফটোকপি দিয়ে প্রমাণ করা যাবে। তাহলে 66 ধারাতে বলছে এই আদালতে যদি কোনো 66 ধারার হেডিং হচ্ছে দলিল উপস্থাপিত করার নোটিশ সংক্রান্ত নিয়ম। তাহলে আদালতে যদি কোনো দলিল উপস্থাপনের প্রয়োজন হয়, আদালত যদি মনে করে যে এই দলিলটা দরকার এই মামলা সংক্রান্তে, তাহলে দলিল যার কাছে আছে তাকে বা তার প্রতিষ্ঠান বা তার অ্যাটর্নি অথবা তার যে উকিল আছে তাকে নোটিশ দিবে। তাকে নোটিশ দেবে, যে মক্কেল তাকেও দিতে পারে অথবা তার উকিলকে দিতে পারে যে আপনার অমুক মক্কেলকে বলেন এই দলিল নিয়ে হাজির হইতে। তাহলে দলিল যার কাছে আছে তাকে নোটিশ দেবে। তবে 66-র শেষে 6, তাই 6টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই, বা আদালত চাইলে এই 6টা ক্ষেত্রে নোটিশ না দিতেও পারে। 6টা ক্ষেত্রে। তাহলে 66-র শেষে 6, তাই আমাদের এই 6টা পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে ফটোকপিকে গ্রহণযোগ্য করার জন্য 65-র 1 নাম্বার পয়েন্টে বলছিল যে বিরুদ্ধ পক্ষের কাছে আপনি যার নামে মামলা করলেন সেই চাচার কাছে মূল দলিল আছে, চাচা যদি হাজির না করে নোটিশ দেওয়ার পরেও,
তখন আপনি এটার ফটোকপি দিবেন। তাহলে এই ফটোকপি গ্রহণযোগ্য হবে কিভাবে? 6টা ক্ষেত্রে এই ফটোকপি গ্রহণযোগ্য হবে, অর্থাৎ এই 6টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। 6টা ক্ষেত্রে এই ফটোকপিকে গ্রহণযোগ্য করার জন্য নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। এটা আমি এরকম নিজে লিখে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। এখন আমি বলি, একটু শোনেন। তাহলে মাধ্যমিক সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য কোন কোন ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই? একটা প্রশ্ন, লিখিত প্রশ্ন। মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপিকে গ্রহণযোগ্য করার জন্য কোন কোন ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই? 1 নম্বর হচ্ছে, যে দলিল প্রমাণ করতে হবে সেটাই যে ক্ষেত্রে একটা নোটিশ। দলিলটাই যেখানে একটা নোটিশ, সেক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ অবশ্যই জানে যে তাকে দলিলটি হাজির করতে হবে। ছেষট্টি ধারায় বলছে কোন কোন ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। আপনার নামে মামলা হয়েছে, আপনার নামে মামলা হয়েছে জায়গা জমি সংক্রান্ত। এখন যে ক্ষেত্রে আপনি জানেন যে এই এই ডকুমেন্ট আমার শো করা লাগবে, তো সেই ক্ষেত্রে আদালত আর নতুনভাবে নোটিশ দিয়ে আপনাকে দলিলপত্র নিয়ে ডাকবে না, কারণ আপনি নিজেই জানেন যে এইগুলো আমার অটোমেটিক আমার ওখানে হাজির করা লাগবে। তখন আদালত খালি খালি একটা নোটিশ দিবে না, যে দরকার নাই, ও তো উনি তো জানে, উনি নিজেই নিয়ে আসবে, উনি জানে যে এইগুলা তার হাজির করতেই হবে, উনি নিজেই অটোমেটিক জানে। অর্থাৎ বিরুদ্ধ পক্ষ যে ক্ষেত্রে জানে যে যেগুলা যে দলিলগুলা অবশ্যই তাকে দাখিল করতে হবে, সেই ক্ষেত্রে আদালত অযথা নোটিশ দিবে না। এবারে যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ প্রতারণা করে দলিলটি দখল করেছে, প্রতারণা করে দলিলটি দখল করছে, সেক্ষেত্রেও আদালত নোটিশ দিবে না। এবার বিরুদ্ধ পক্ষ যদি মূল দলিলটা আদালতে হাজির করে, সেক্ষেত্রেও নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। বিরুদ্ধ পক্ষ যদি বলে যে মূল দলিলটা আমরা হারিয়ে ফেলছি, সেক্ষেত্রেও নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। আর শেষে 6 নম্বরে আছে, যার কাছে দলিলটি আছে সে যদি আদালতের এখতিয়ারের বাহিরে থাকে, বিদেশে আছে তার কাছে দলিলটা, তাহলে সেক্ষেত্রে তাকে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই, তখন এই ফটোকপি গ্রহণযোগ্য হবে। আপনারা সবাই 65 ধারাটা মুখস্থ করবেন, 7টা পয়েন্ট। এই 66 ধারা যারা পারবেন মুখস্থ করবেন, আমি দিয়ে দেব। এই 65 আর 66 এক করে ফেলবেন না। আর 66 ধারা নিয়ে অত সিরিয়াস হওয়ার কিছু নাই। আপনারা সিরিয়াস হবেন 24 থেকে 30 স্বীকৃতি এবং মানে স্বীকারোক্তির যে ধারাগুলো, কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক, কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। আর বাকিগুলো যেগুলো যেগুলো আমি হিট করব, সেগুলা 100-র পরে কয়েকটা ধারায় হিট করব, সেগুলো একদম মুখস্থ করে রাখবেন। যেমন 65 ধারাটা আপনার মুখস্থ রাখতে হবে, 7টা পয়েন্ট। তাই এ হলো 66 ধারা। অনেক বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই, এইগুলো আপনারা পারবেন না আমি জানি, আর এইগুলো থেকে আপনাদের প্রশ্ন করবে না।
৬৬ ধারায় বলছে, আরো অনেকবার যখন আপনি পড়বেন তখন বুঝবেন, মাধ্যমিক সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য একটা দলিলের চাইলেই কি আপনি ফটোকপি নিয়ে যান, যদি আদালতে চাইলেই কি সেটা গ্রহণযোগ্য হবে? ফটোকপি দিলেই কি গ্রহণযোগ্য হবে? হবে না। তাহলে কখন হবে? 7টা অপশন যদি থাকে, সেই ক্ষেত্রে আদালত বিবেচনা করবে 65 ধারায় যে হ্যাঁ, এই 7টা ক্ষেত্রে তখন ফটোকপি গ্রহণযোগ্য হবে। আপনার কাছে মূল সার্টিফিকেটটা আছে, আপনি ইচ্ছা করে ফটোকপি নিয়ে গেছেন, তাহলে কি হবে? আপনার কাছে পুলিশ আইডি কার্ড আছে, আপনি ইচ্ছা করে ফটোকপি নিয়ে পরীক্ষার হলে গেলেন, তাহলে কি গ্রহণযোগ্য হবে? হবে না। কখন হবে? যখন সার্টিফিকেটটা হারিয়ে গেছে বা আইডি কার্ডটা হারিয়ে গেছে, জিডির কপি সহ যখন আপনি নেবেন তখন। তো 65 ধারায় বলছে 7টা ক্ষেত্রে আপনি ফটোকপি দিলেও সেটা আদালত গ্রহণ করবে এবং ওই দলিলের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন। 66 ধারায় বলছে আপনি যে মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি দিচ্ছেন, 65 কতে যার কাছে মূল দলিলটি আছে তাকে আদালত আগে নোটিশ দেবে, নোটিশ দেওয়ার পরেও যদি সে হাজির না করে, ঠিক তখন আপনি ফটোকপি ইউজ করতে পারবেন। তো সেই ফটোকপিকে গ্রহণযোগ্য করার জন্য, কারেন্ট চলে গেছে, তাহলে সেই ফটোকপিকে গ্রহণযোগ্য করার জন্য 66 ধারায় বলছে 6টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। এক নম্বর হচ্ছে যে দলিল প্রমাণ করতে হবে সেই দলিলটাই যে ক্ষেত্রে একটা নোটিশ। 2 নম্বরে বিরুদ্ধ পক্ষ যদি দলিলটি, বিরুদ্ধ পক্ষ জানে, যার নামে মামলা হয়েছে সে অলরেডি জানে কোন কোন দলিল হাজির করা লাগবে, সেক্ষেত্রে আর আলাদা করে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই বা সমন দেওয়ার প্রয়োজন নাই। 3 নম্বরে বিরুদ্ধ পক্ষ প্রতারণা করে দলিলটি দখল করছে। মনে করেন একজনে নিজে জালিয়াতি করে একটা দলিল বানাইছে, তাহলে ওই দলিল তো আদালতে হাজির করার জন্য আদালত নোটিশ দেবে না। আদালত তো জানছে যে ও শালার প্রশালা এই যে প্রতারণা করে অথবা জাল দলিল তৈরি করছে, তাহলে ওই দলিল দিয়ে আমি করব কি? সেক্ষেত্রে এই নোটিশ দেবে না আদালত, সেক্ষেত্রে মূল দলিলের ফটোকপি আপনি দিয়ে দলিলের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন। 4 নম্বরে বিরুদ্ধ পক্ষ যদি মূল দলিল আদালতে হাজির করে, 5 নম্বরে বিরুদ্ধ পক্ষ যদি বলে স্যার আমাদের মূল দলিল হারাই গেছে, তখন আপনি ফটোকপি গ্রহণযোগ্য হবে। আর মূল দলিলটি যার কাছে আছে সে যদি আদালতে এখতিয়ারের বাইরে থাকে, সেক্ষেত্রেও এই মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। হচ্ছে আমাদের 66। এখন আমাদের 67 ধারা। একটা দলিল আপনি আদালতে নিয়ে আসছেন, এটাকে বলা হবে উপস্থাপিত দলিল। তাহলে এই দলিলের লেখককে, দলিলটা কে লিখছে বা ওইখানে দলিলে যে স্বাক্ষর করা আছে এই স্বাক্ষরটা কে করছে, এইটা আপনার প্রমাণ করতে হবে। উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর বা হস্তাক্ষরের প্রমাণ। আপনার
ইন্টার পাসের সার্টিফিকেট সংক্রান্ত একটা অভিযোগ হয়েছে, তখন একটা সার্টিফিকেট আপনি শো করলেন, আপনি আদৌ ইন্টার পাস কিনা। আপনি ইন্টার পাসের একটা চাকরির বিজ্ঞপ্তিতে চাকরি নিয়েছেন ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে, পরে এলাকাবাসী খোঁচাই দিয়েছে এই লোক ইন্টার পাস করে নাই, ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে। এখন তাহলে আপনাকে আদালতে ডাকা হইল যে আপনি ইন্টার পাসের সার্টিফিকেট নিয়ে আসেন, ৬৭ ধারা নিয়ে গেছেন, উপস্থাপন করছেন। এখন আদালত বলতেছে এই সার্টিফিকেট কি অরিজিনাল নাকি নীলক্ষেত দিয়ে বানানো, ঢাকার নীলক্ষেতে সার্টিফিকেট বানানো যায়। তখন আপনার এই যে সার্টিফিকেট যিনি ইস্যু করছে, সার্টিফিকেট যিনি লিখছে এবং সার্টিফিকেটে যার স্বাক্ষর আছে, এইটা কিন্তু আপনার প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করবেন? যে লিখছে তাকে হাজির করে, অথবা যার উপস্থিতিতে লেখা হয়েছে তাকে হাজির করে, যে লেখক বা যিনি স্বাক্ষর করছে তাকে ডেকে এনে জিজ্ঞেস করা হবে, দেখেন তো এটা আপনার স্বাক্ষর কিনা। অথবা এই লেখকের অন্যান্য যে স্বাক্ষর আছে সেটার সাথে মিলাইয়া, অথবা বিশেষজ্ঞ, এইবার যে এক্সপার্ট হস্তলিপি বিশেষজ্ঞ যে এক্সপার্ট আছে তার মতামত নিয়া, তাহলে আপনার সার্টিফিকেটটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট অথবা নীলক্ষেত দিয়ে তৈরি করা, এইটা আপনি ৬৭ ধারায় প্রমাণ করতে হবে আপনার। যদি আপনার এই কোনো দলিল বা সার্টিফিকেট নিয়ে কথা ওঠে, তাহলে এটা আপনি প্রমাণ করবেন ৬৭ ধারাতে। কিভাবে? যে দলিল লিখছে আদৌ সে লিখছে কিনা, তাহলে তাকে ডেকে এনে তাকে দেখাইতে হবে এবং তার স্বীকৃতি নিয়ে তিনি বলবে যে হ্যাঁ আমার এই হাতের লেখা, এইভাবে প্রমাণ করতে পারেন। অথবা যার সামনে লেখা হয়েছিল, অর্থাৎ দলিল যখন করা হয়, যেমন বিবাহ রেজিস্টারে যখন বরপক্ষ কনেপক্ষ তাদের যখন নাম এন্ট্রি করা হয় তখন কিন্তু সাক্ষী থাকে, তা যার উপস্থিতিতে এই দলিলটা লেখা হয়েছিল তাকে ডেকে এনে সেভাবে আপনি প্রমাণ করতে পারেন। অথবা লেখকের অন্য হাতের লেখার সাথে এটা মেলে কিনা সেটাও সেভাবে প্রমাণ করতে পারেন। অথবা এভাবে কাজ না হলে বিশেষজ্ঞকে ডেকে সে যাচাই বাছাই করে পরীক্ষা করে বিশেষজ্ঞের মতামতের মাধ্যমে প্রমাণ করতে পারেন। এছে আমাদের ৬৭ ধারা। কোনো উপস্থাপিত দলিলের, আপনি একটা আদালতে দলিল উপস্থাপন করলেন, সেই দলিল সম্পর্কে যদি কোনো বিতর্ক হয়, সেই উপস্থাপিত দলিল সম্পর্কে বিতর্ক হইলে তখন আপনি যদি দাবি করেন যার হাতের লেখা এই দলিলে, আপনি যার নাম দাবি করবেন যে হ্যাঁ এটা সঠিক ওনারই হাতের লেখা, তাহলে আপনার প্রমাণ করতে হবে, হয় ওই ব্যক্তিকে ডেকে এনে প্রমাণ করা যাবে, ওই ব্যক্তির স্বীকৃতি নিয়ে প্রমাণ করা যাবে, ওই ব্যক্তি হাতের লেখার সাথে মিলাইয়া প্রমাণ করা যাবে। এভাবে কাজ না হলে ডাইরেক্ট বিশেষজ্ঞের মতামত নিয়ে প্রমাণ করা যাবে। গরম এবং কারেন্ট নাই।
পর্যন্ত যা বলছেন সবাই একটু কমেন্ট করেন, বোঝা গেছে কিনা কিছু। 66, 66 এখন তো ডিউটি কিছুই হয় না, পরশু দিন থেকে দেখতে হবে ডিউটি সব বলতে যাবে ওই যে ফসল কিছু তাহলে হচ্ছে আমাদের 66 ধারা। আটষট্টি ধারাতে বলছে কিছু কিছু দলিল আমাদের সত্যায়ন করা আইনত প্রয়োজন। অর্থাৎ কিছু কিছু জিনিস আপনার সত্যায়ন করা আইনত প্রয়োজন। আপনার ফটো সত্যায়িত করেন, সার্টিফিকেট সত্যায়িত করেন। 68 ধারায় বলছে যেসব দলিল আমাদের সত্যায়ন করা প্রয়োজন। তাহলে আপনি যার দ্বারা সত্যায়িত করলেন দলিলটা, এখন এইটা যদি আপনার আদালতে উপস্থাপন করা হয়, তাহলে যে ব্যক্তি দলিলটা সত্যায়ন করছে তাকে ডেকে এনে আদালতে উপস্থাপন করে প্রমাণ করতে হবে। আমরা চাকরির ক্ষেত্রে ফটো সত্যায়ন করি, সার্টিফিকেট সত্যায়ন করি। এখন এইটা নিয়ে বিতর্ক উঠছে, ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়ন করা লাগে মনে করেন। তখন তা আপনি একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তার দ্বারা সত্যায়ন করলেন, সেটা দাখিল করলেন, পরে একজনে বলল যে ওই সিল স্বাক্ষর ভুয়া, ও নিজে সিল বানাইয়া সেই সিল দিয়া নিজের ইচ্ছামতো সিগনেচার করে সত্যায়ন করছে। তখন আসলে ওই যার সিল স্বাক্ষর ওনাকে ডেকে এনে উনি সত্যায়ন করছে কিনা ওনাকে ডেকে এনে উপস্থাপন করে এই সত্যায়ন প্রমাণ করতে হবে 68 ধারায়। সত্যায়ন প্রমাণ করতে হবে। আটষট্টি ধারার পর আমরা চলে যাব আমাদের গুরুত্বপূর্ণ ধারা 72 আর 73। এই দুইটা পড়াই আজকের ক্লাস শেষ। আমি কিন্তু গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়াইতেছি, বাকিগুলো আপনারা পড়লে পড়তে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু এগুলো ছাড়া অন্য প্রশ্ন হবে না। 68, 72 একই ক্যাটাগরির, আর 66 আর 73 একই ক্যাটাগরি। 68 ধারায় বলছে যে সমস্ত দলিল সত্যায়ন প্রয়োজন সেইগুলো সম্পর্কে প্রশ্ন উঠলে যিনি সত্যায়ন করছে তাকে ডেকে প্রমাণ করতে হবে। 72 ধারায় বলছে যেসব দলিল সত্যায়িত করা প্রয়োজন নাই সেগুলার প্রমাণ। একটা জিনিস সত্যায়িত করার প্রয়োজন নাই, আপনি চালাকি করে খালি অযথা সত্যায়িত করে দাখিল করলেন, তাহলে ওইটা অসত্যায়িত দলিল হিসেবেই প্রমাণ করা যাবে। মনে করেন আপনার যে জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড অথবা স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো আপনার সত্যায়ন করার প্রয়োজন নাই। এইসব জিনিস অলরেডি সত্যায়িত, এগুলো সত্যায়িত করার প্রয়োজন নাই। তো এইগুলো যদি আপনি সত্যায়ন করে আদালতে হাজির করেন সেটা অসত্যায়িত হিসেবেই গণ্য হবে, অসত্যায়িত হিসেবেই প্রমাণ করা যাবে। 72 বলছে যেগুলা সত্যায়িত করার প্রয়োজন নাই, আইনে বলা হয় নাই, সেগুলা যদি আপনি সত্যায়িত করেন তাহলে সেগুলা অসত্যায়িত হিসেবে আদালতে প্রমাণ করা যাবে। লাস্টের 73 দ্বারা 66 মতো
৬৭ ধারায় বলছিল একটা দলিল আদালতে উপস্থাপন করলেন, এখন দলিলের যে লেখক, আসলেই আপনি যে দাবি করতেছেন যে হ্যাঁ অমুক লেখকে দলিল লেখছে, আসলেই সে লিখছে কিনা সেটা আপনি প্রমাণ করছেন ৬৭ ধারায়, হয় তাকে ডেকে এনে, অথবা তার মুখের স্বীকৃতি নিয়ে, অথবা দলিল লেখার সময় যিনি কাছে ছিল তার সাক্ষী নিয়ে, অথবা বিশেষজ্ঞের মতামত নিয়ে। এটা ৬৭-তে করলেন। এইবারে ৭৩ ধারায় বলছে স্বীকৃত বা প্রমাণিত যে হস্তাক্ষর, স্বাক্ষর বা সিলের সাথে অন্য কোনো স্বাক্ষর বা সিলের তুলনা করে। ৭৩ ধারায় বলছে যে স্বাক্ষর দেওয়া হয়েছে, কোনো ব্যক্তির স্বাক্ষর নিয়ে, সিল নিয়ে বা টিপসই নিয়ে যদি কোনো সন্দেহের সৃষ্টি হয় আসলে এই লোকের স্বাক্ষর কিনা, একটা চুক্তিপত্র করা হয়েছে আপনার সাথে এবং অন্য একটা লোকের সাথে, চুক্তিপত্র করা হয়েছে যে এই চুক্তিতে আমি এই আমার এত কাঠা জমি ওনার কাছে বন্ধক দিলাম এত টাকার বিনিময়ে, আপনি টাকা দিয়ে সেই জমি রাখছেন, অথবা আপনি টাকা নিছেন। অনেকে আছে জমি বন্ধক রাখে বা বর্গা দেয়, আপনি যখন টাকা পরিশোধ করতে পারবেন তাহলে আবার আপনার জমি আপনি ফিরে পাবেন। তাহলে এরকম একটা চুক্তিপত্র হয়েছে, ওই চুক্তিপত্রতে আপনারও স্বাক্ষর আছে, কিন্তু হঠাৎ আপনি দাবি করলেন এই স্বাক্ষর আমার নয়, আমি এখানে কোনো স্বাক্ষর দিইনি, আমি কোনো চুক্তিপত্র করি নাই। তখন আদালতে এইটা প্রমাণ করতে হবে যে এই স্বাক্ষর আপনারই কিনা। যে দাবি করবে যে হ্যাঁ অমুকের স্বাক্ষর, তখন তার প্রমাণ করতে হবে কিরকম, তখন আপনার যে অন্য স্বাক্ষর আছে, অন্যান্য জায়গায় যত স্বাক্ষর দিয়েছেন সেইটার সাথে তুলনা করবে, ম্যাচ করবে, মিলাবে এই স্বাক্ষরটা মেলে কিনা। সিল, স্বাক্ষর বা হস্তাক্ষর এই সমস্ত নিয়ে যদি সন্দেহের সৃষ্টি হয় তখন আদালত কি করবে, আপনার অন্যান্য স্বাক্ষরের সাথে মিলাবে, অথবা আপনাকে ইনস্ট্যান্ট একটা কাগজ দেওয়া হবে যে আপনি যেভাবে স্বাক্ষর দেন সেইভাবে স্বাক্ষর দেন, তো আপনার কাছ থেকে ইনস্ট্যান্ট স্বাক্ষর নিয়ে সেই স্বাক্ষরের সাথে ওই স্বাক্ষরের তুলনা করবে, তুলনা করে দেখবে এইটা মিলছে কিনা। যদি মেলে তাহলে তো প্রমাণিত হবে, আর না হলে প্রমাণিত হবে না। তাহলে ৬৭, ৭৩, ৪৭, ৬৭, ৭৩। প্রিন্স হৃদয় একটু কমেন্ট করে ৩টা ধারা লেখো, ৪৭, ৬৭, ৭৩। এই ৩টে ধারায় হস্তাক্ষর বিষয়ে বলা হয়েছে, হাতের লেখা, স্বাক্ষর, সিল, টিপসই সমস্ত কিছু সম্পর্কে ৩টে ধারায় বলা হয়েছে। হস্তাক্ষরের গ্রহণযোগ্যতা বা হস্তাক্ষরের প্রমাণ করার বিষয়ে সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করুন। হস্তাক্ষরের হস্তাক্ষর বিষয়ে কি অভিমতের গ্রহণযোগ্যতা এবং হস্তাক্ষরের প্রমাণ বিষয়ে সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা করুন। তখন আপনার 3টা ধারা দিতে হবে, ৪৭, ৬৭, ৫৩। ৪৭-এ বলছে হস্তাক্ষর কার হাতের লেখা সেইটার বিষয়ে বিশেষজ্ঞ যদি কোনো মতামত দেয় তাহলে সেটা ৪৭ ধারা অনুযায়ী গ্রহণযোগ্য হবে। ৬৭ ধারাতে বলছে কোন দলিলে যার হাতের লেখা বলে দাবি করা হয় আসলেই তার হাতের লেখা কিনা সেটা ওই লোককে ডেকে
অথবা তার স্বীকৃতি নিয়ে, অথবা যখন লেখার সময় যে সাক্ষী ছিল তাকে ডেকে, অথবা বিশেষজ্ঞের মাধ্যমে এই হস্তাক্ষরের প্রমাণ করা যাবে। 47 যে বিশেষজ্ঞের অভিমত গ্রহণযোগ্য হবে। 66 আর 73 রয়েছে প্রমাণ। 66তে হচ্ছে যার হাতের লেখা, যে দলিল লেখক আসলেই তিনি লিখছে কিনা সেটা প্রমাণ করতে হবে 66। আর 73 বলছে একটা দলিলে যার যার স্বাক্ষর বলে দাবি করা হয় বা টিপসই বা সিল, আসলেই ওনার স্বাক্ষর বা ওনার সিল কিনা সেইটা প্রমাণ করতে হবে 73 ধারায়। 47, 66, 73 এই তিনটে ধারা আপনারা একটু চর্চা করবেন প্লিজ। আর 65 7টা ক্লোজ মুখস্থ রাখবেন। 60 ধারা মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, নিজে কানে শোনা দেখা সংবাদ উনি যদি নিজে বলতে হবে তাহলে গ্রহণযোগ্য হবে। দালিলিক সাক্ষ্য কত প্রকার? সবাই একটু কমেন্ট করেন তো। সাক্ষ্য 2 প্রকার, মৌখিক, দালিলিক। তাহলে দালিলিক সাক্ষ্য কত প্রকার দেখি আপনারা কে কি পারেন। দালিলিক সাক্ষ্য কত প্রকার? তাহলে হচ্ছে আমাদের 73 পর্যন্ত। 74 থেকে অন্য পার্ট। এখানে আমাদের 60 ধারা, তারপরে 64, 60, 64, 65, 66 আর 73 এই ধারা কয়টা আপনারা যে কোনো ভাবে আয়ত্ত করবেন। দালিলিক সাক্ষ্য 2 প্রকার। 61 ধারাতে দলিল সাক্ষ্য কয় প্রকার? একটা প্রাইমারি সাক্ষ্য অর্থাৎ মূল কপি, আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য ফটোকপি। প্রাইমারি সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য। 61 ধারাতে দালিলিক সাক্ষ্য 2 প্রকার এটা বলা হয়েছে। আর 62তে প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা, 63তে মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা। এবার 64তে এসে বলছে এই প্রাথমিক সাক্ষ্য অর্থাৎ মূল কপি দিয়ে আদালতে প্রমাণ করতে হবে। আর যদি 65তে যাই বলছে যে 7 ধরনের যদি অবস্থা সৃষ্টি হয় তখন ফটোকপি দিয়েও প্রমাণ করা যাবে। 66তে 6টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই। 67তে দলিলের যে লেখক, যাকে দাবি করা হয় যে এমুকের দলিল লেখছে, সেটা নিয়ে যদি বিতর্ক হয় তাহলে আদৌ ওই লোকে দলিল লিখছে কিনা তাকে ডেকে সেটা জিজ্ঞেস করে প্রমাণ করা যাবে। তা হাতের লেখা সে চেনে কিনা সেটা দেখে প্রমাণ করা যাবে। সে দলিল লেখার সময় যারা উপস্থিত ছিল তাদেরকে ডেকে প্রমাণ করা যাবে, অথবা বিশেষজ্ঞের মতামত নিয়ে প্রমাণ করা যাবে। 68তে যে সকল দলিল সত্যায়িত করার প্রয়োজন সেগুলো যিনি সত্যায়িত করছে তাকে ডেকে প্রমাণ করা যাবে। 72-এ যেগুলো সত্যায়িত করার প্রয়োজন নাই সেগুলো যদি আপনি বেশি বোঝেন, 1 লাইন বেশি বুঝে সত্যায়িত করেন, ওটা অসত্যায়িত দলিল হিসাবেই গণ্য হবে। 73-এ কোনো দলিলে যার সিল স্বাক্ষর বা টিপসই আছে এটা দাবি করা হয়, তাহলে এই লোকের যে অন্যান্য জায়গায় সিল দিছে বা স্বাক্ষর দিছে বা টিপসই দিছে সেগুলোর সাথে তুলনা ম্যাচ করা হবে, মিলে কিনা। অথবা তাকে ইনস্ট্যান্ট আদালতে বসে তাকে স্বাক্ষর দিতে বলা হবে যে আপনি একটু স্বাক্ষর দেন তো। এইভাবে মিলাইয়াও সেটা প্রমাণ করা যাবে। স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, হস্তাক্ষর এর সাথে অন্য কোনো স্বাক্ষর বা সিলের তুলনা করে আদালতে প্রমাণ করা যাবে। এছে আমাদের আজকের ক্লাস 73 পর্যন্ত। আগামী ক্লাস 74 থেকে 100 আমরা পড়ে ফেলব। পবিত্র ঈদুল আজহা আসন্ন, আপনি আনন্দ করবেন ঠিক আছে, কিন্তু পড়ালেখা বাদ দেওয়া যাবে না।
আপনি মাংস খাবেন ঠিক আছে, পড়ালেখা বাদ দেওয়া যাবে না। আপনি ঘুরতে যাবেন ঠিক আছে, কিন্তু পড়ালেখা বাদ দেওয়া যাবে না। আপনি শীঘ্রই পে স্কেল পেতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার অনেক আনন্দ, কিন্তু পড়ালেখা বাদ দেওয়া যাবে না। আপনি জিপি ফান্ডের টাকা বাড়াবেন পে স্কেল পাইলে, অনেকে প্ল্যান করে রাখছেন, কিন্তু এই আনন্দেও পড়ালেখা বাদ দেওয়া যাবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ, আগামী ক্লাসে আমন্ত্রণ রইল।